আরে পালাও, পুলিশের রেড পড়েছে। এই কি হচ্ছে এখানে? এই সর এখান থেকে। এই সরি, কে এখানে? এই এই দাঁড়া। এই দাঁড়া, না হলে কিন্তু গুলি চালাবো। স্যার গুলি চালাবেন না প্লিজ। স্যার আমার পেছনে কেন শুধু পড়ে আছেন? আঁচল আর রাকেশের খুনের অপরাধে আমরা তোমাকে গ্রেফতার করছি। স্যার স্যার কে আঁচল স্যার? কে রাকেশ? কারা এরা? আমি জানি না এদের, স্যার নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। একটু বেশি খেয়ে আছিস মনে হচ্ছে। তোর বন্ধু রাকেশকে ভুলে গেছিস? তোর ইন্টারনেট ফ্রেন্ড, যার সঙ্গে তুই বারবার চ্যাট করতিস। যাকে এইমাত্র তুমি খুন করেছো একটু আগে। স্যার রাকেশ? কিন্তু আমি ওকে কি করে মারবো স্যার? সত্যি বলতে আজ পর্যন্ত দেখা করিনি, আমরা তো ইন্টারনেট ফ্রেন্ড। স্যার দেখুন, আমি সারা রাত এখানেই ছিলাম, আপনি চাইলে কাউকে জিজ্ঞাসা করে নিন। বাহ, জুয়াড়িদের কাছে খুনির সম্পর্কে জানবো আমরা। হ্যাঁ স্যার প্লিজ স্যার, দেখুন আমি কাউকে খুন করিনি স্যার, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। স্যার আমি রাতে এখানে জুয়া খেলছিলাম, জুয়াতে সবকিছু হেরে গেলাম, তাই ভাবলাম যতক্ষণ না আমি সবকিছু জিতে নিচ্ছি এখানেই থাকবো। আমি স্যার এখান থেকে উঠে কোথাও যাইনি। চল। স্যার 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 কথা তো শুনুন। I killed her. I killed Achol. She is dead. Her innocent daughter Arya also be dead soon. I killed her in 12 hours. Oh my god. 12টার সময়। হ্যাঁ, you are right. হ্যাঁ ইয়ার, at least ভিডিও করে আপলোড তো করে দে। You want to see it. See you hell darling. কি আজে বাজে বকছে এরা। আচল আন্টি, তোমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নিয়েছে নাকি? আচল আন্টি, তোমার অ্যাকাউন্টে এসব কে লিখছে? আর ইউ ওকে? আরে রিপ্লাই কেন করছে না? আচল আন্টি, আরে দরজা কেন খোলা? আচল আন্টি, আরিয়া, আচল আন্টি, ও গড। আন্টি তুমিও না কি ভয়ঙ্কর মজা করো, সকাল সকাল আমার ঘুম উড়িয়ে দিলে। আরিয়া কোথায়? আরিয়া, হ্যাঁ পঙ্কজ। স্যার ভিক্টিমের নাম আঁচল স্যার। ওনার বয়স 50 বছর, ওনার একটা মেয়ে আছে আরিয়া, 25 বছর বয়স। খুনি মিস আঁচলকে মেরে ওনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। বাইরে একটা ওয়াচম্যান আছে, ও বলল যে কোনো অচেনা ব্যক্তিকে আসতে বা যেতে দেখেনি। তবে হ্যাঁ স্যার, রাতে 1-2বার ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য তো মিস করে গেছে। এই এতগুলো ওষুধ? স্যার বাড়ির প্রতিটা কোনায় ওষুধ রয়েছে। মানে বাড়িতে কোনো সিরিয়াস পেশেন্ট আছে? স্যার এটা ইনি আঁচল আর এটা আরিয়া। অ্যাডভেঞ্চার্স অফ প্রিন্সেস নিটারা। এই মেয়েটা তো বেশ বড় মনে হচ্ছে।
তাহলে বাচ্চাদের ফ্যান্টাসি বুকস এখানে কে পড়ে? স্যার এই বইটার পুরো সিরিজ আছে এখানে। আচ্ছা, বডিটা কোথায়? স্যার ওদিকে। ছুরি মারা হয়েছে? হ্যাঁ, ছুরি দিয়ে। তাও একবার নয়, বেশ কয়েকবার। অভিজিৎ, এই খুনটা দুজনে মিলে করেছে। দুজন ছিল স্যার? এই দেখো, এই হাতের উপর এই আঙুলের ছাপ। একজন এর দুটো হাত শক্ত করে চেপে ধরেছিল, আর দ্বিতীয় জন এর উপর ছুরি দিয়ে আঘাত করছিল। বেচারি ঘুমের মধ্যেই মারা গেছে। ঘুমের মধ্যে? এর শরীরে কোথাও কোনোখানে কোনো আঁচড়ের চিহ্ন নেই। আর এর মৃত্যু হয়েছে কাল রাত 12টার সময়। আচ্ছা, কোনো ফিঙ্গারপ্রিন্টস পেয়েছেন আপনি? না অভিজিৎ, এই দুজন খুনি খুব চালাক, কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়নি। কিন্তু ওরা আঁচল আর আরিয়ার এই সোশ্যাল প্রোফাইলে আপডেটটা দিল কি করে? স্যার, হ্যাঁ পুরবি। আঁচল আর আর্যর ল্যাপটপ সেম, দুজনে একই ল্যাপটপ ব্যবহার করতো। হ্যাঁ, কিন্তু পাসওয়ার্ড কি করে পেল ওরা? পাসওয়ার্ড এখানে সেভ ছিল। ও, উনি মেসেজ করেছিলেন যে ওরা আরিয়াকে ঠিক 12 ঘন্টা পরে মারবে, যার মানে হলো দুপুর 12টার সময়। মানে 4 ঘন্টা বাকি রয়েছে। দেখো, আরিয়ার সমস্ত মেডিকেল রিপোর্ট আর মেডিসিন সবকিছু নিয়ে নাও। ওকে খুঁজতে আমাদের কাজে লাগবে। ইনি ফোন করেছিলেন? স্যার আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি এটা বলুন যে এদের আপনি কবে থেকে চেনেন? স্যার 5 বছর আগে ওরা এখানে শিফট করেছিল। আঁচল আন্টির মতো মা আমি লাইফে দেখিনি। তার মানেটা কি, খুলে বলুন। স্যার, আরিয়ার অনেকগুলো হেলথ প্রবলেম ছিল, লুকিমিয়া, অ্যাপিলেপসি, অ্যাসমা। অনেক কষ্ট সহ্য করছে ও তো ওর হুইলচেয়ার থেকে উঠতেও পারে না। খাবারও ফিডিং টিপ থেকে খায়। আরিয়া ছোটবেলা থেকেই মেন্টাল গ্রোথ খুব কম। ওর হয়তো 25 বছর বয়স, কিন্তু ও একটা ছোট বাচ্চার মতো। মা ছাড়া একদম থাকতে পারে না। ও সব জিনিসের জন্য আঁচল আন্টির উপর ডিপেন্ডেন্ট ছিল। আর আঁচল আন্টি উনি যা আরিয়ার জন্য করেছেন, এরম হয়তো কোনো মা করতে পারবে না। উনি একজন নার্স ছিলেন, কিন্তু উনি ওনার কাজও ছেড়ে দিলেন আরিয়ার প্রয়োজন মেটানোর জন্য। আরিয়ার ট্রিটমেন্ট, ওর দেখাশোনা সব কিছু আন্টি একাই করতেন। ওনার কাছে কোনো হেল্প ছিল না। আচ্ছা, কেন ওনার ফ্যামিলিতে কি আর কেউ ছিল না? ওনার হাজবেন্ড? স্যার, আঁচল আন্টির ডিভোর্স অনেকদিন আগেই হয়ে গেছিল, আর ওনার হাজবেন্ড ওনাকে 1 টাকাও দেয়নি আজ পর্যন্ত। সব বড় বড় অ্যামাউন্ট, সব খরচা আন্টি একাই করতো। আপনি বললেন আঁচল চাকরি ছেড়ে দিয়েছিল, তাহলে এই সমস্ত বিল উনি পেমেন্ট কি করে করতেন? চ্যারিটি আর ডোনেশনস, এছাড়া আঁচল আন্টির কাছে কোনো রাস্তা ছিল না। আই সি। কি স্যার, এরকম মানুষকে কেউ কি করে মারতে পারে? স্যার, হুম? স্যার আমি আঁচল আর আর্যর সোশ্যাল প্রোফাইলটা চেক করলাম। স্যার, এরা ইন্টারনেটে খুবই ফেমাস, কিন্তু এদের অনেক ফলোয়ার্স আছে, যেরকম সেলিব্রিটিদের থাকে। আর স্যার, অনেক মানুষই ওদের লাইফ স্টোরি থেকে ইন্সপায়ার্ড। অনেক মানুষই ওদের খুব সাপোর্ট করে। যেমন স্যার, আর্যর একটা অপারেশন হতে পারে, তখন ফ্যান্স আর ফলোয়ার্সরা মন খুলে টাকা ডোনেট করে। ও, এইসব তাহলে এই কারণেই হচ্ছে। কিডন্যাপার আরিয়াকে কিডন্যাপ করেছে, আর কিডন্যাপারটা ভাবছে এই মুক্তিপণের টাকাটা এই ফ্যানেরা সবাই দেবে। কিন্তু ফ্যানের থেকে মুক্তিপণ চাইবে কি করে? সোশ্যাল মিডিয়ায় তো চাইতে পারে না। আর স্যার, কাকে ফোন করবে? কোথায় কোথায় ফোন করবে? হ্যালো হ্যালো হ্যালো, ব্ল্যাঙ্ক কল। খোঁজ নাও কলটা কোথা থেকে এলো, আর এর ডিটেলটা বের করো। স্যার, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিডন্যাপারদের ট্রেস করতে হবে। ওদের এমন কোনো টোপ দিতে হবে যে টাকার জন্য ওরা যেন আমাদের ফোন করে। আর সেটা কি করে হবে স্যার? আমার আরিয়ার কিডন্যাপারদের কাছে একটাই রিকোয়েস্ট যে আরিয়া একটা নিষ্পাপ মেয়ে, তাই ও মাকে ছাড়া একদম একা হয়ে গেছে। ওকে মেরে বা ওর কোনো ক্ষতি করে আপনাদের কোনো লাভ হবে না। সেই জন্য প্লিজ ওকে ছেড়ে দিন। আপনাদের যা যা ডিমান্ড আছে, আপনাদের যা যা চাই, সেই সমস্ত কিছু সিআইডি দেবে, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। প্লিজ আমাদের উপরে ভরসা রাখুন। আমরা কোনো চালাকি বা কোনো প্ল্যানিং করব না। আমরা শুধু আপনাদের সঙ্গে কথা বলতে চাই।
আপনাদের যখন মনে হবে সোজা আমাদের সঙ্গে কথা বলুন। স্ক্রিনে সিআইডির নাম্বার দিচ্ছি, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো। কি হচ্ছে অভিজিৎ? কিডন্যাপারের কোনো ফোন? স্যার এখনো পর্যন্ত তো আসেনি। স্যার হ্যাঁ 100টা ফোন এসে গেছে, কিন্তু তার মধ্যে একটাও কিডন্যাপারের ফোন নয়। মানে? স্যার নিউজে সবাই দেখেছে টাকা আমরা দেবো বলেছি, তাই যেই ফোন করছে কিডন্যাপার সেজে ফোন করছে। ওরা টাকা পাবার লোভে মিথ্যে কথা বলছে স্যার। যখনই বলছে যে আরিয়ার সঙ্গে কথা বলাও বা কোনো প্রুফ দাও, তখনই ফোন কেটে দিচ্ছে। আরিয়াকে টাকার জন্য কিডন্যাপ করা হয়নি, ও তো আরিয়াকে মেরে ফেলবে যদি আটকানো না হয়। স্যার আর কিছু জানতে পারলে? স্যার আমি আঁচল আর আর্যর প্রোফাইল পেজটা চেক করছিলাম, তারপরে? তো যখন থেকে ওর ফ্যানরাই নিউজটা পেয়েছে কিডন্যাপিংয়ের, তখন থেকে নন স্টপ মেসেজেস আসছে। এমনকি কেউ কেউ টাকা দেওয়ার জন্যও রেডি আছে, আর কেউ কেউ ওই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম শুরু করে দিয়েছে, গো ফান্ড মি, যেটাতে যে কেউ লগ ইন করে যত খুশি ডোনেশন দিতে পারে। সত্যি ফ্যানেরা আরিয়াকে খুব ভালোবাসে। কিন্তু তা সত্ত্বেও কিছু অদ্ভুত বলে মনে হচ্ছে তোমার ওই পেজে, সোশ্যাল পেজে? স্যার আঁচল আর আর্যর লাখ লাখ ফ্যান ফলোয়ার্স রয়েছে, কিন্তু কেউ কেউ এমন আছে যারা ওদেরকে পছন্দও করতো না। যদি 20-25টা ভালো মেসেজ আছে, তাহলে একটা রাগের মেসেজও আছে। এবার স্যার এর মধ্যে কোনো থ্রেট মেসেজ আছে কিনা সেটাই খুঁজছি। তারপরে অভিজিৎ, আমার মনে হচ্ছে না খুনটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড। যেভাবে খুনি আঁচলকে মেরেছে না, মনে হচ্ছে ও কোনো প্রতিশোধ নিয়েছে। স্যার হতে পারে কেউ চেনাশোনা লোক হয়তো, যারা এদের দুজনকে ঘৃণা করতো। স্যার এখন তো আমার মাথায় একটাই নাম আসছে, কে? করণ, ওনার হাজবেন্ড। করণ? আন্টি আমাকে বলেছিল যে করণ ওনার সাথে খুব ঝগড়া করতো, মারপিট আর চেঁচামেচিও করতো। তার জন্যই তো আন্টি ওনাকে ডিভোর্স দিয়েছিল। করণ দ্বিতীয় বিয়েও করেছিল। দ্বিতীয় বিয়ে? হ্যাঁ স্যার, প্রিয়া নামের মেয়ের সাথে। আচ্ছা, এটা তুমি কি করে জানলে? স্যার আন্টি আমায় বলেছিল। ইনফ্যাক্ট করণ আর প্রিয়া কোর্টে কেস ফাইল করেছিল আরিয়ার কাস্টাডির জন্য, কিন্তু ওরা কেসটা হেরে গেছিল আর আরিয়ার লিগ্যাল কাস্টাডি আন্টি পেয়েছিল। আন্টি বলেছিল যে কেস হারার পর করণ রাগে পাগল হয়ে গিয়েছিল। আর হয়তো সেই রাগের বশে উনি আঁচলকে মেরে ফেলেন। নিশ্চয়ই হতে পারে। অভিজিৎ, একটু খোঁজ নাও তো, ওই করণ তার নতুন স্ত্রীকে নিয়ে নতুন জীবন কোথায় শুরু করেছে। কোথায় আছে আরিয়া? আরিয়া কোথায়? এ আপনি কি বলছেন? আরিয়া আমার কাছে নেই। আচ্ছা, কোথায় লুকিয়ে রেখেছে ওকে? আঁচলকে খুন করতেই প্রিয়া কি তোমার সঙ্গ দিয়েছিল, নাকি তুমি অন্য কারো সাহায্য নিয়েছিলে? এ আপনি কি বলছেন? আমি আঁচলকে কেন মারবো? আর আমি আমারই মেয়ে আরিয়াকে কেন কিডন্যাপ করব? নাটক করো না, বুঝেছো? আরিয়ার কাস্টাডি তুমি পাওনি বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য তুমি আঁচলকে খুন করেছো। হোয়াট ননসেন্স! আমি আঁচলকে মারিনি। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, যখন আমার আঁচলের সঙ্গে ডিভোর্স হলো তখন আরিয়া মাত্র 6 মাসের ছিল। এত বছর পরে কেন মারবো আমি ওকে? আর এমনিতেও আঁচল আমার অতীত ছিল, সেটা আমি কবে ভুলে গেছি। ইনফ্যাক্ট কেস হেরে যাওয়ার পর আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার আরিয়ার কাস্টাডি দরকারই ছিল না, প্রিয়ার দরকার ছিল। প্রিয়াই আমাকে কেসটা রিওপেন করতে বলেছিল। আচ্ছা, কিছু পাইনি স্যার। দেখলেন স্যার, আমি আপনাকে বলছিলাম যে আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হয়েছে। আপনার হাজবেন্ড যখন চাননি, তাহলে আরিয়ার কাস্টাডি আপনি কেন চাইলেন? স্যার আপনি হয়তো জানেন আরিয়ার মেন্টাল আর ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারে। ও একটা স্পেশাল চাইল্ড আর ওর স্পেশাল কেয়ারের দরকার আছে, আর আমার মনে হলো আমি আর করণ ওর ভালো খেয়াল রাখতে পারবো। আর্যর নিজের মা থাকতে আপনি ওর সৎ মা, ওর বেটার খেয়াল রাখতেন। আমি অন্য সৎ মায়ের মতো নই, আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। ও অনেক ভালো মেয়ে ছিল। যে কথা আরিয়া তার নিজের মাকে বলতে পারতো না, ও আমাদেরকে এসে বলতো। কি ধরনের কথা? নিজের পার্সোনাল সিক্রেটস, যেটা সব টিনেজেই হয়ে থাকে। যেমন? স্যার যেমন 5 মাস আগে আরিয়া আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। আই লাভ ইউ টু। কাকে কিসেস দেওয়া হচ্ছে? না, কেউ নয় তো। কিন্তু আমি তো দেখেছি। বলবে না আমাকে?
প্লিজ বলো। কিন্তু তুমি মাকে বলবে না, মা আমার উপর খুব রেগে যাবে। বলবো না। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। এই সিক্রেট আমাদের দুজনের মধ্যে থাকবে, বলো না। ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়াও। তুমি কোনোদিনও বলনি তো। কোথায় দেখা হয়েছে তোমাদের? অনলাইন চ্যাটে। অনলাইন চ্যাটে? নাম কি ওর? না, আর বলবো না, ব্যাস এইটুকুই। এই কথাটা তো ও আঁচলকেও বলেনি। আর যখন জানতে পারলেন তখন আপনারা কি করলেন? এমনিতেই আরিয়ার জীবনে অনেক কষ্ট, যদি ও একটু আনন্দ পেয়ে যেত তাহলে ক্ষতি কি আছে? কেন আটকাতাম ওকে? আর এমনিতেও ওর বয়ফ্রেন্ড ওর সাথে অনলাইন চ্যাট করতো। এমনিতেও বেচারি কি করে দেখা করতে যেত? হুইল চেয়ার থেকে উঠতে পারলে তবেই তো দেখা করতে যেত। আরিয়া হয়তো হাঁটতে পারতো না, কিন্তু ওর বয়ফ্রেন্ড তোর কাছে হেঁটে আসতেই পারতো। এটা আপনারা ভাবেননি? আপনার তো এটা জানা উচিত অনলাইন চ্যাটে কিরকম সাইকোপ্যাথ থাকে, যারা কিছু করার আগে একবারও ভাবে না। আপনি তাদের ব্যাপারে কিছুই বলেননি, জানতেও চাননি। আমার তো মনে হচ্ছে যা কিছু করেছে ওর বয়ফ্রেন্ডই করেছে। আরিয়ার বাড়িতে ঢুকে ওর মাকে খুন করে, তারপর ওকে নিয়ে চলে যায়। আপনারা কিছু জানতে পারলে আমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার, স্যার এই বয়ফ্রেন্ডের খোঁজ করা উচিত। আই এম শিওর ওর থেকেই আমরা কোনো লিড পাবো। কারেক্ট। পঙ্কজ, আরিয়ার কোনো বয়ফ্রেন্ড আছে যে রেগুলারই ওর সঙ্গে অনলাইন চ্যাট করতো? ওর ল্যাপটপ চেক করো, সার্চ করে দেখো যে কে এই ছেলেটা। স্যার, আরিয়া আর একটা আইডি বানিয়েছিল প্রিন্সেস নিটারার নামে। আরিয়া দুটো অ্যাকাউন্ট আছে স্যার। একটা ওর কমন অ্যাকাউন্ট নিজের মা আঁচলের সঙ্গে, আর একটা সিক্রেট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে ও চ্যাটিং করতো ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। সেই জন্য হয়তো স্যার আঁচল দেবী এ ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু স্যার এর পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড দিয়ে ট্রাই করো, PASSWARD। স্যার আই লাভ নিটারা লিখে দেখি। করো, আই লাভ নিতারা। পঙ্কজ, আই লাভ প্রিন্সেস নিতারা, ট্রাই করো। খুলে গেছে স্যার। এবার ওর চ্যাট হিস্ট্রিতে যাও আর দেখো কে ওই ছেলেটা যার সাথে ও চ্যাট করতো। ওই ছেলেটার আইডি হলো RockZ999। এটা ওর আসল নাম হতেই পারে না। আর দেখো তো আর কিছু পাওয়া যায় কিনা ওর ব্যাপারে। স্যার এই পেজে তো শুধু ফটোগ্রাফসই আছে, আর তেমন কিছুই নেই। পঙ্কজ, ওর সমস্ত চ্যাট হিস্ট্রিটা পড়ো শুরু থেকে শেষ পর্যন্ত, আর দেখো কি কথা বলতো ওই ছেলেটার সঙ্গে। আর ততক্ষণে আমি ওর মেডিকেল রিপোর্টটা দেখি। কার্ডিওলজিস্ট, অঙ্কোলজিস্ট, ব্লাড রিপোর্ট, নিউরোলজিস্ট। আর কার কার কাছে গেছিল এই মেয়েটা? সাইকিয়াট্রিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। মাই গড, এত কম বয়সে এত সব কিছু। স্যার হ্যাঁ, এই শুরুর 1-2 মাসে তো এরা একে অপরকে নিজের ফিলিংস বলছিল, যে একে অপরকে এরা কত ভালোবাসে, শুধু রোমান্টিক কথাই বলেছে। সম্পর্ক এগোনোর পর আরিয়া আইডিয়া দেয় যে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। কোড ল্যাঙ্গুয়েজ? তুমি ক্র্যাক করতে পারবে ওই কোডটা? স্যার করতে তো পারবো, কিন্তু একটু টাইম লাগবে স্যার। মানে কয়েক মাসের চ্যাট, সব চ্যাট পড়তে হবে আমাকে, প্যাটার্ন বার করতে হবে। আর তারপরেও স্যার কোনো গ্যারান্টি নেই যে আমরা তাতে কোনো কাজের জিনিস পাবো। কথাটা ঠিক। আর তাছাড়া আমাদের ওর এই বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে হবে। একটু দেখো তো এর এই বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে কোনো নোটস আছে কিনা, কোনো ফটোগ্রাফস আছে কিনা। স্যার এখানে ফটোগ্রাফ তো অনেক আছে, কিন্তু একটা জিনিস কমন এখানে স্যার, এই 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 বিল্ডিংটা স্যার। ইয়েস পঙ্কজ, তুমি একদম ঠিক বলেছো।
এবার দেখো এটা কোন বিল্ডিং। স্যার আমি ইমেজ সার্চ করে দেখছি বিল্ডিংটা কোথায়। স্যার JJNG কলেজ। স্যার এনারা আপনার সাথে কিছু কথা বলতে হ্যাঁ চাইছেন। বলুন। একে আপনি চেনেন? আপনারা সিআইডি। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট, স্যার ফোন করছেন। আপনি একটু সরে যান। আই উইল বি ডান ইন দ্য মিনিট। আরে না না, আরে শুধু ওয়াইফ আর বাচ্চাদের সঙ্গে গিয়েছিলাম। স্যার আমাদের খুব আর্জেন্ট আছে। ইয়া ইয়া। এক্সকিউজ মি, প্রিন্সিপাল আপনার সঙ্গে একটু পরে কথা বলবেন। এ কি অসভ্যতা? কে আপনারা? সরি স্যার, আমরা সিআইডি থেকে। খুবই আর্জেন্ট কথা আছে আপনার সঙ্গে। এই ছেলেটা আপনার কলেজেরই একটা স্টুডেন্ট। এ একজন মহিলাকে খুন করেছে আর তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। আরে এ তো রাকেশ। আই এম নট সারপ্রাইজড। তার মানে? মানে হচ্ছে 1 নম্বরের বকে যাওয়া বদমাইশ ছেলে। পুরো কলেজে এমন কোনো প্রফেসর নেই যার সাথে ও অসভ্যতা করেনি। জানি না কত বছর ধরে ফেল করছে। স্যার আপনি বলতে পারবেন ওকে কোথায় পাবো? এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? এটা হতে পারে না। আমি মানছি যে রাকেশ মাঝে মাঝে একটু বদমাইশি করে, কিন্তু ও কারোর খুন করতে পারে না স্যার। আপনি যখন আপনার ছেলেকে এত ভালোই চিনতেন, তাহলে আপনি এটা জানতেন না যে ওর একটা গার্লফ্রেন্ডও আছে? আর সেই মেয়েটারই মাকে কেউ খুন করে দিয়েছে। স্যার স্যার আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, রাকেশ এই খুন করেনি। ও খুবই সরল ছেলে। হ্যাঁ, কখনো কখনো কোনো বন্ধুর পাল্লায় পড়ে যায়। রাকেশ সব সময় কোনো না কোনো ঝামেলায় ফেসে যায়। এই জন্য আমি ভাবলাম যে ওর উপর 24 ঘন্টা নজর রাখবো। মা, কি করছো তুমি? কোথায় ছিলি সারা রাত? বন্ধুর বাড়িতে কি করছিলিস ওখানে? গ্রুপ স্টাডি করছিলাম। কিন্তু এখন তুমি কেন জিজ্ঞেস করছো? এবছর পাশ করতে পারবি তো? এই কথাটা এখন জেনে কি করবে মা? হাঁপিয়ে গেছি তোর বাবাকে মিথ্যে কথা বলতে বলতে আর তোকে বাঁচাতে। এইবার যদি ফেল করিস তাহলে নিজেই কথা বলে নিস। ও কিছুই জানে না, কিন্তু আমি সব সময় জানি ও কোথায় আছে এই সময়। কাল রাতেও কোথায় ছিল? এজি রোডে। রাত্রির তখন 12টা বাজবে হয়তো। ওখানে ওর বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছিল হয়তো। ওর অনেক বন্ধুরা এজি রোডে থাকে। আঁচল যার খুন হয়েছে তিনি ওইখানেই থাকতেন। স্যার আমাদের ওকে আটকাতে হবে। এর আগে কি ও আরো কোনো অপরাধ করে? আপনি আপনার মোবাইলটা দেখুন আর বলুন এখনো কোথায় রয়েছে। ও এখন আমাদের কোম্পানির গোডাউনে আছে। কিন্তু ওই গোডাউন তো এখন বন্ধ। স্যার সেই জন্যই হয়তো ওখানে গেছে। গোডাউনটা কোথায় আপনাদের? রিল্যাক্স। বাঁচাও! হেল্প! হেল্প!
ভয় দাঁড়াও। পেও না, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক আছো না? ওই এসব কে করেছে? ওই 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 রাকেশ আর শৌর্য মিলে করেছে। ওরা দুজনকে মারছিল। ওরা আমাকে বেঁধে রেখেছে। কেন, কিসের জন্য? কারণ রাকেশ বলছিল যে নিউজে সব এসে গেছে। ও ও ও বলছিল যে একে ছেড়ে দি। তখন শৌর্য বলছিল যে না, একে মেরে দি। তখন ওরা দুজন না খুব ঝগড়া করছিল, খুব মারামারি করছিল ওরা। এই সাডেনলি 2 মিনিট আগে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। এখন ওরা দুজন কোথায় আছে? ওই বোধহয় ওইদিকে হবে। পূর্বী, তুমি এর সঙ্গেই থাকো এখানে, আমরা দেখছি। এসো। শ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু খুব একটা দেরি হয়নি। বডি এখনো গরম আছে। তার মানে স্যার, সৌর আশেপাশেই কোথাও আছে। স্যার, বাইরে কেউ নেই স্যার। পঙ্কজ, তুমি এখানটা ভালো করে দেখো, লাশের আশেপাশে কিছু পাও কিনা। দয়া, রূপী, স্যার, মনে হচ্ছে সৌর পালিয়ে গেছে। আর এই সব বলতে পারবে। তুমি এক্ষুনি বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ও কেমন আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে এক্ষুনি হসপিটালে পাঠিয়ে দাও, আমরা ওখানে গিয়ে দেখা করছি। স্যার, পঙ্কজ, ফোন। কিছু পেলে? স্যার, এই মার্ডার ওয়েপন পেয়েছি স্যার। স্যার, এই ফোনটা পেয়েছি আমি। রাকেশের আঙুলের সাহায্যে এটা আমি আনলক করতে পেরেছি। এতে সৌরভ নাম্বার নিশ্চয়ই থাকবে স্যার। এতক্ষণ তো আমরা রাকেশকেই খুনি ভাবছিলাম, এখন তো মনে হচ্ছে সমস্ত প্ল্যানটা ওই সৌরর। একটা কাজ করো, তোমরা দুজনে এই ফোনটা নিয়ে বিউরোতে যাও, আর এর মধ্যে যতগুলো কন্টাক্ট আছে, মানে চ্যাট হিস্ট্রি আছে, সবগুলো চেক করো। হ্যাঁ, এখনো শক আছে, খুব মানসিক চাপে ছিল বেচারি। চিন্তা করার মতো কিছু নেই তো? না, তবে ট্রমা থেকে বাইরে আসতে একটু সময় লাগবে। ততক্ষণ ওকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। আমরা কিছু প্রশ্ন করতাম ওকে, কিন্তু ও কি উত্তর দিতে পারবে? ওর কোনো অসুবিধা হবে না তো যদি? ওয়েল, কথা বলে দেখুন, যদি কথা বলতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। আরিয়া কিরকম লাগছে এখন? না না, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। আমরা আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনি কি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন? না, যদি তুমি না চাও আমরা আবার পরে আসবো। না, আই ক্যান টক। আরিয়া, কাল রাতে কি হয়েছিল তুমি বলতে পারবে? আমি 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 রাতে না নিজের ঘরে শুয়েছিলাম, আর আর সাডেনলি আমার মায়ের খুব জোরে চিৎকারের আওয়াজ পেলাম। মা, 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 মা। আমি রাকেশকে আমার খুব ভালো বন্ধু ভাবতাম, খুব ভালো বন্ধু ভালোবাসতাম আমি ওকে, আর ও আমাকে ঠকালো। ও না মানুষকে মেরে
খুব মজা পায়। খুব খুব খারাপ, ও খুব খারাপ। ও আমার মাকেও মেরে ফেললো। এইসব আমার ভুল, আমার জন্য হয়েছে সব। শোনো, তোমার কোনো দোষ ছিল না। না না, সব আমার ভুল। আমার জন্য মাকে। আরিয়া, এটাতে তোমার কোনো ভুল না, নেই। আমার ভুল। এটা তো রাকেশের ভুল। না, আমার ভুল। আরিয়া, তুমি ভুল ভাবছো, এরকম না না না, আমার ভুল। আমার জন্য মায়ের। না, আমার ভুল। আমার জন্য মায়ের। আমার জন্য মায়ের। স্যার, স্যার, আমি তো ওই বেচারাকে আর এভাবে দেখতে পারছি না। এইটুকু বয়সে আর কি কি দেখতে হবে ওকে? প্রতিটা দিন লড়াই করছে সে বেঁচে থাকার জন্য, এখনো সে লড়াই করছে। আমাদের মনে হচ্ছে আমাদের জীবনেই প্রবলেম আছে। স্যার, এবার আর একজনের কি হবে? ভেবেছিলাম আরিয়ার কাছ থেকে ওর ব্যাপারে জেনে নেবো, যাতে স্কেচ বানাতে আমাদের সুবিধে হয়, কিন্তু মনে হয় না ও এখন কিছু বলতে পারবে। এখন সূর্যকে আমাদেরই খুঁজতে হবে স্যার। হ্যাঁ, সেটাও খুব তাড়াতাড়ি। জানি না সৌর আবার ওদিকে নতুন কি প্ল্যান করছে। পঙ্কজ। হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে রাকেশের ফোন থেকে? হ্যাঁ স্যার, এই রাকেশের কল লিস্টে সৌর নামে কেউ নেই স্যার। কি? আরে কিন্তু এটা কি করে সম্ভব? স্যার, কিন্তু ওর সোশ্যাল প্রোফাইলে 3 জন ব্যক্তি আছে যাদের নাম সৌর। আরে হ্যাঁ, সেটাই বলো, ওদের ব্যাপারে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, ওর মধ্যে একজন সৌরর সঙ্গে রাকেশ অনেকবার কথা বলেছে, আর ওর একটা ক্রিমিনাল রেকর্ডও আছে। ওকে, ওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে? না স্যার, আমি ভাবলাম ও একটু সাবধান হয়ে যাবে, তবে সার্ভার থেকে ওর লোকেশনটা বার করেছি স্যার। আরে দারুণ করেছো পঙ্কজ, ওয়েল ডান। এখনো কোথায় আছে? স্যার, ওর ফটো আর লোকেশন আমি দুটোই আপনাকে ফোনে পাঠাচ্ছি। পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। ওকে ওকে স্যার। স্যার, খুনির ব্যাপারে জেনে গেছি। আরে পালাও, পুলিশের রেড পড়েছে। এই, কি হচ্ছে এখানে? এই সর এখান থেকে। এই সরি, কে এখানে? এই, এই দাঁড়া। এই দাঁড়া, না হলে কিন্তু গুলি চালাবো। স্যার, গুলি চালাবেন না প্লিজ। স্যার, স্যার, আমার পেছনে কেন শুধু পড়ে আছেন? আঁচল আর রাকেশের খুনের অপরাধে আমরা তোমাকে গ্রেফতার করছি। স্যার, স্যার, কে আঁচল স্যার? কে রাকেশ? কারা এরা? আমি জানি না এদের, স্যার নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। একটু বেশি খেয়ে আছিস মনে হচ্ছে। তোর বন্ধু রাকেশকে ভুলে গেছিস? তোর ইন্টারনেট ফ্রেন্ড, যার সঙ্গে তুই বারবার চ্যাট করতিস, যাকে এইমাত্র তুমি খুন করেছো একটু আগে। স্যার, রাকেশ? কিন্তু আমি ওকে কি করে মারবো স্যার? সত্যি বলতে আজ পর্যন্ত দেখা করিনি, আমরা তো ইন্টারনেট ফ্রেন্ড। স্যার দেখুন, আমি সারা রাত এখানেই ছিলাম, আপনি চাইলে কাউকে জিজ্ঞাসা করে নিন। বাহ, জুয়াড়িদের কাছে খুনির সম্পর্কে জানবো আমরা। হ্যাঁ স্যার, প্লিজ স্যার, দেখুন আমি কাউকে খুন করিনি স্যার, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। স্যার, আমি রাতে এখানে জুয়া খেলছিলাম, জুয়াতে সবকিছু হেরে গেলাম, তাই ভাবলাম যতক্ষণ না আমি সবকিছু জিতে নিচ্ছি এখানেই থাকবো। আমি স্যার এখান থেকে উঠে কোথাও যাইনি। চল। স্যার, স্যার, স্যার কথা তো শুনুন স্যার। ওর চ্যাট হিস্ট্রি থেকে কিছু পেলে? কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আমি কোড ল্যাঙ্গুয়েজ ডিকোড করে ফেলেছি। খুবই সিম্পল ছিল। রাকেশ আর আরিয়া এস ল্যাঙ্গুয়েজ আর পি ল্যাঙ্গুয়েজে কথা বলতো। হ্যাঁ স্যার, এতে সমস্ত শব্দের গোড়ায় বা শেষে অল্টারনেট এস অথবা পি দিয়ে টাইপ করা হয়, যাতে যে পড়ছে সে কিছু বুঝতে না পারে। আমরা ডিকোড করার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সব বুঝতে পেরে যাব। এটা তো ওর স্টোরি বুক, তাই না? হ্যাঁ স্যার, অ্যাডভেঞ্চার অফ প্রিন্সেস নেতারা। স্যার, ভাবছি এটা হসপিটালে পাঠিয়ে দিই, আরিয়ার পড়ে ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া ওর যে সাইকিয়াট্রিস্ট আছে তাকে আমরা ডেকেছি। পুরো কেসটা ওকে বোঝাতে হবে, যাতে ও ভালো করে ট্রিটমেন্টটা করতে পারে। দেখুন ম্যাডাম, কামিং টু দ্য পয়েন্ট, আপনি ওর পুরো কেস হিস্ট্রিটাই জানেন। আপনি আমাকে এটা বলুন যে ওই ট্রিটমেন্ট চলাকালীন ও কি কখনো আপনাকে বলেছে যে ওর মাকে, মানে আমি বলতে চাইছি আঁচলকে, কেউ বিরক্ত করছে বা কোনোভাবে কোনো কষ্ট দিচ্ছে, সেরকম কোনো কিছু? যদিও আমি আরিয়া সাইকিয়াট্রিস্ট, কিন্তু যখনই আমি ওর সাথে সেশন করতাম তো আমার নজর ওর উপরে কম, আর কিন্তু ওর মাকে অবজারভেশন বেশি করতাম।
আঁচলকে কেন আপনি অবজার্ভ করতেন? কেননা তার বিহেভিয়ারে এমন ছিল যে অটোমেটিক্যালি আমার নজর তার ওপর চলে যেত। কি তার মানে ঠিক কি বলতে চাইছেন আপনি? তবে শুরুতে আমি শিওর ছিলাম না, কিন্তু যখন আমি আঁচলের বিহেভিয়ার নোট করতে শুরু করলাম তখন আমি ওর ফাইল বানাতে শুরু করলাম, আর অ্যাট দি এন্ড আমার আন্দাজ ঠিক বেরোলো। আন্দাজ? কি ধরনের আন্দাজ? আঁচলের কেস প্রচন্ড ইউনিক ছিল। ও মনচাউজিং বাই প্রক্সি শিকার ছিল। মনচাউজিং বাই প্রক্সি? স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন। স্যার, আমরা আরিয়া আর রাকেশের সমস্ত কথা ডিকোড করে ফেলেছি। স্যার এটা আপনার দেখা উচিত একবার। এই অ্যালার্ম, কিন্তু এখানে বাইরে এই ধোঁয়াটা কিসের? এরা দৌড়াচ্ছে কেন? নার্স! ডক্টর! নার্স! নার্স! হেল্প! হেল্প মি! আরে দাঁড়াও, কেউ তো হেল্প করো! নার্স! নার্স! হেল্প! ডক্টর! নার্স! নার্স! এই বাইরে কি হচ্ছে? ওরা দৌড়াচ্ছে কেন? হসপিটালে আগুন লেগে গেছে, পুরো বিল্ডিং জ্বলে যাবে। আগুন? কিন্তু আমাকে এখান থেকে বাইরে বের করো। আমি না চলতে পারি না, তুমি আমাকে এখান থেকে বাইরে বের আরে করো। কিন্তু আমি কি করে বাইরে বের করব? আর এখানে তো কোনো হুইল চেয়ারও দেখতে পাচ্ছি না, আর আমি তোমাকে তুলতেও পারবো না। তুলতে পারবে না? তুমি 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 কাউকে ডেকে আনো, উনি আমাকে সাহায্য করে দেন, আমাকে নিয়ে যাবেন। কাকে ডাকবো? এখানে কেউ আসবে না, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। তাহলে আমি বাইরে কি করে বেরোবো? দেখো আমি পুড়ে মরতে চাই না, এক আমাকে মিনিট, বাইরে বের করো। এক মিনিট, আমাকে কিছু ভাবতে দাও। এটা কি? এটা তুমি কি করছো নার্স? শোনো শোনো আমার কথা, ফায়ার ব্রিগেড এক্ষুনি চলে আসবে, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। ওনারা এসে তোমাকে বাঁচিয়ে নেবে, ওকে? ডোন্ট ওয়ারি। আরে কিন্তু, আরে ডোন্ট ওয়ারি কি? আরে হ্যালো, হেল্প মি! ওই আগুন! বাইরে কি করে বেরোবো? ফায়ার ব্রিগেডের জন্য ওয়েট করলে তো এখানেই পড়ে পড়ে যাবো। না আমায় কিছু আরে আরিয়া, তোমার তো মাসল ডিস্ট্রফি আছে না? আরিয়ার অনেকগুলো হেলথ প্রবলেম ছিল, লুকিমিয়া, অ্যাপিলেপসি, অ্যাসমা, মাসকুলার ডিস্ট্রফি, অনেক কষ্ট সহ্য করছে ও। তাহলে তুমি এখান থেকে পালাচ্ছিলে কি করে? হ্যাঁ, আরে 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 মাসকিউলার ডিস্ট্রফির পেশেন্টরা তো ভালো করে হাঁটতেও পারে না। কিন্তু আরিয়া তো একদম দৌড়চ্ছে স্যার, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, এ তো চমৎকার ব্যাপার। সত্যিই চমৎকার হয়েছে। আমি আরো একটা চমৎকারের কথা বলি, ওর শরীরে কোনো রোগ ছিল না, বিশেষ করে ওর পায়ে কোনো প্রবলেম ছিল না, না এখনো কিছু হয়েছে। না অ্যাজমা, না লিউকোমিয়া, না এপিলেপসি, কিচ্ছু না। অসুস্থ তো বেচারি ওর মা ছিল, মনচাউজিং বাই প্রক্সি। কি হলো? এই রোগটার ব্যাপারে তুমি কিছু জানো না? নো প্রবলেম, তোমার ডক্টর রয়েছে না, ও তোমায় বলবে। মনচাউজিং বাই প্রক্সি একটা এমন রোগ যেটাতে পেশেন্ট সামনের জনকে রোগী ভাবে, বিশেষ করে নিজের কাছের লোকেদেরকে। আর এটার বিশ্বাস আচল লোকেদের খুব ভালো করে দিয়েছিল আরিয়াকেও, যে ও একটা রুগী। যখন লোক আরিয়াকে একটা রুগী ভেবে ওকে অ্যাটেনশন দিত, ওকে ভালোবাসতো, তখন আচলের খুব ভালো লাগতো। আর ওরও এই ভালোবাসার, এই অ্যাটেনশনের অভ্যেস হয়ে গেল। আর ব্যাস, ও শুধু এটাই চাইতো লোকেরা ওর প্রশংসা করে, যে ও কত ভালো মা, আরিয়ার কত ভালো দেখাশোনা করে, আর ওকে কত ভালোবাসে। ওর কোনো রোগই ছিল না, ওর মা আঁচল ওকে রুগী বানিয়ে রেখেছিল সকলের চোখের সামনে। ওকে ন্যাড়া করে দিয়েছিল, ওকে রোদে যেতে বারণ করেছিল যাতে ও দুর্বল হয়ে পড়ে, ওকে ছোট বাচ্চাদের মতন কথা বলতে বাধ্য করে, আর ভুল ওষুধ খাইয়ে ওকে আরো দুর্বল করে দেয়। কিন্তু এই সব কিছুর মধ্যে ও নিজের মাকে সঙ্গ দিয়েছিল। ও জানতো যে ওর কোনো রোগ ছিল না। কে
আমি সত্যি বলছি তো। তোমার এই খেলা শেষ হয়ে গেছে আরিয়া, আর তোমার ওই কোড ল্যাঙ্গুয়েজের চ্যাট হিস্ট্রি ওটা আমরা ডিকোড করে নিয়েছি। তাই তোমার এনার্জি আর আমাদের টাইম ওয়েস্ট না করলেই ভালো হবে। যা কিছু বলতে চাও বলে ফেলো। আমার কাছে ওটা ছাড়ার কোনো অপশন ছিল না। অনেক সময় অবধি আমি এটা ভাবছিলাম যে আমি সত্যিই অসুস্থ, কিন্তু যখন আমি সত্যিটা জানতে পারলাম that I'm not sick, আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি আমার মায়ের থেকে দূরে সরে যাব। না হলে মা আমাকে এরকমই আনওয়ান্টেড ওষুধ, আনওয়ান্টেড ইনজেকশনস দিয়ে মেরে ফেলতো। আর মা আমায় মারবে তার আগে আমি মাকে মেরে ফেললাম। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল রাস্তা না। ছিল তোমার কাছে, রাস্তা ছিল। তুমি আমাদের কাছে আসতে পারতে, আমরা তোমাকে প্রোটেক্ট করতাম। স্যার, এটাও ভেবেছিলাম যে আমি কমপ্লেন লেখাবো, কিন্তু কিন্তু কি করে? আমার মা সবাইকে এমন ভাবে বিশ্বাস করিয়েছিল যে আমি নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারি না, যে আমার মাথার ঠিক নেই, আমার কথার কোনো মানে নেই, আমায় যেন কেউ বিশ্বাস না করে। এরকম সিচুয়েশনে আমি কার থেকে হেল্প চাইতাম? আমি জেনে গিয়েছিলাম যে এই অবস্থায় আমাকে বাঁচাতে কোনো হিরো তো আসবে না, তাই জন্য আমায় নিজের হিরো হতে হয়েছে, নিজেকে বাঁচাতে হয়েছে। তাই মেরে দিলাম নিজের মাকে। আমি সবার প্রথমে ফেক প্রোফাইল বানিয়েছিলাম আর অনেক মাস ধরে রাকেশের সাথে চ্যাট করছিলাম। ফাইনালিও আমার কথায় ফেঁসে গিয়েছিল আর রাজি হয়ে গেছিল আমাকে সাহায্য করার জন্য। তারপরে আমি আর রাকেশ মিলে আমার মাকে মেরে ফেললাম। কাজ হয়ে যাওয়ার পরে আমি আমাদের সোশ্যাল পেজে ওই পোস্ট আপডেট করেছিলাম। তারপরে আমরা রাকেশের গোডাউনে পৌঁছলাম। আমাদের পুলিশে ধরে ফেললে? আমরা ওই ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গিয়েছিলাম, যেটা দিয়ে তুমি রাকেশকে খুন করেছিলে। আমরা সবাই তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম যে তুমি কত সাহসী একটা মেয়ে। এই পরিস্থিতিতে থাকা সত্ত্বেও লড়াই করে চলেছো তুমি বাঁচার জন্য। কিন্তু না, এবার তোমার উপর দয়া এই কারণে হচ্ছে, যদি তুমি এই অপরাধের রাস্তা বেছে না নিতে, তাহলে তোমার এই জীবনটাও অন্যদের মতন সুস্থ ও স্বাভাবিক হতো। রেডি? চেক করে নিয়েছো? হ্যাঁ সব ওকে। সবাই ওখান থেকে দূরে চলে যাও। রেডি? ওই দাঁড়া, ভেতরে কোথায় যাচ্ছিস? আরে হাত দেখাচ্ছিস কেন? শেখর, কি হয়েছে? একজন ভেতরে যাচ্ছে। আর মারবি নাকি? আটকা ওকে। স্যার আপনি ফ্ল্যাশিংটা আটকান, আমি ওকে ভেতরে গিয়ে আটকাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি বন্ধ করছি, তুই আটকা ওকে। কি হলো? একটা লোক বিল্ডিং এর ভেতর চলে গেছে। একটা লোক? আপনারা এখানেই থাকুন, আমরা আসছি। এই দাঁড়া।
এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? পাগল হয়ে গেছিস নাকি? মাথা খারাপ হয়ে গেছে? থামতে বললাম, থামছিস না কেন? কোথায় যাচ্ছিস? হ্যাঁ কি আমি একজনকে খুঁজছি। কি? এই দাঁড়া, ভেতরে কোথায় যাচ্ছিস? এই দাঁড়া। কি হয়েছে? ও ভেতরে যাচ্ছে স্যার। এই ব্যাপারটা কি? হ্যাঁ, কি হলো? অজয়, তুমি তুমি এখানে এখানে কি করছো? পাগল হয়ে গেছো নাকি? তুমি তো জানো যে এই বিল্ডিংটা ভাঙা হচ্ছে, হ্যাঁ? তাহলে এখানে করছো নাকি তুমি? মিটিং এর টাইম আর ডেট শোনোনি নাকি? নিচে বোর্ডের নোটিশটা পড়োনি নাকি? শান্ত, পড়েছিলাম, দেখেছিলাম, শুনেছিলাম। জানি আমি আপনাদের সঙ্গে এই বিল্ডিং এ থাকতাম না। আমি জানি আমি। এ ভাই, তুই জানতিস তো? তাহলে এখানে আত্মহত্যা করতে এসেছিস? এই আত্মহত্যা, আত্মহত্যা করা অপরাধ, অপরাধ এটা। আমি তো জীবন বাঁচানোর জন্য এসেছিলাম। জীবন বাঁচানোর জন্য এসেছিলি? কার জীবন বাঁচানোর জন্য এসেছিলি? আমার সুন্দরী। সুন্দরী? হ্যাঁ, আমার বিড়াল। আপনারা আপনারা চেনেন তো আমার সুন্দরীকে? হ্যাঁ, ও বোধহয় হারিয়ে গেছে। আর ও হারিয়ে গেলে এখানেই পাওয়া যায়, এই জন্য এখানেই এলাম। আমরা আগে এখানেই থাকতাম না। সুন্দরী, সুন্দরী। আরে এই বিল্ডিংটা কালকে ব্লাস্ট করার কথা ছিল তো। আরে অজয়, আজকেই ব্লাস্ট হবার কথা, ঠিক 10টায়। তুমি যে কি করো! আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল। কিন্তু দেখো, প্রথমে আমি আমার সুন্দরীকে খুঁজে নিই, তারপর আপনাদের যা ব্লাস্ট ফ্লাস্ট করার করে নিন। আরে ভাই, তুই এখানে বেড়ালের জন্য এসেছিস? এ যদি সময় মতো না আটকাতো না, তাহলে তোর বডি খুঁজে পাওয়া যেত না। একটা বেড়ালের জন্য মরছে। একটা বেড়াল? একটা বেড়াল তো কি হয়েছে? বেড়ালের জীবন জীবন নয় নাকি? বেড়াল বেড়াল বেড়ালের জন্য মরছি মানে? বেড়াল, সুন্দরী, আমার বাচ্চা, আমার বাচ্চা। ও সুন্দরী, বাবা এসেছে, বাবা, বাবা। শোনো ভাই, এ পাগল হয়ে গেছে। আগে ওর বেড়ালটাকে খুঁজে নিতে দাও, তারপর এই বিল্ডিংটা তুমি উড়িয়ে দিও। হ্যাঁ, সুন্দরী, 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 আমার বাচ্চা। কোথায় বাবা তুমি? বাবা এসেছে। সুন্দরী, সুন্দরী। কোনো ভারী জিনিস দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে। এই বডিটা পুরো স্টিভ হয়ে গেছে। 10-12 ঘন্টা আগের মৃত্যু হয়েছে। আচ্ছা, এই বডিটা কে দেখেছিল? লাশটা কিভাবে এলো এখানে? স্যার, কিচ্ছু জানি না। এই লাশ তো আচমকাই পাওয়া গেল। এমনিতেও 10টার সময় আমরা বিল্ডিংটা উড়িয়ে দিতাম। 10টায়? কিন্তু এখনো সেটা হয়নি কেন? স্যার, এর মধ্যেই ভদ্রলোক ভেতরে চলে আসে। কেন? না মানে, আমি আমার সুন্দরী মানে আদরের বেড়ালকে খুঁজতে এসেছিলাম, তো এখানে এসে দেখলাম যে মহেন্দ্রবাবুর লাশ। মহেন্দ্রবাবু? তার মানে আপনারা একে চেনেন? স্যার, আমরা অনেক বছর ধরে এই বিল্ডিং এ রয়েছি। 1.5-2 বছর আগে আমরা এই বিল্ডিংটা খালি করে দিলাম রিডেভেলপমেন্টের জন্য। এখন কাজ শুরু হওয়ার সময় এইসব। বিল্ডার কে? স্যার, মহেশ ভাই বিল্ডার। এই মহেন্দ্র,
মহেন্দ্রকে? এ একজন সিএমসির অফিসার, আমি এর সঙ্গে আগেও দু একবার দেখা করেছি। আচ্ছা, শেষবারের মতন কখন দেখা হয়েছিল? এই এক সপ্তাহ আগে। আর এই ব্লাস্টের ব্যাপারে কে কে জানতো? বিল্ডিং ব্লাস্ট হতে চলেছিল, শুধু আমরা নয়, আশেপাশের সব লোকজনই জানতো। হ্যাঁ, আমরা সবাইকে নোটিশ পাঠিয়ে দিয়েছিলাম যাতে কোনো বিপদ না হয়। আপনারা এই বডিটা নিয়ে যত হয়রান হচ্ছে, আমরাও ততটাই হয়রান হচ্ছি। আপনাদের অদ্ভুত বলে মনে হয়নি? একজন সিএমসি অফিসার যার সাথে আপনারা এক সপ্তাহ আগে দেখা করেছিলেন, আর তারই লাশ আপনাদের এই বিল্ডিং এ পাওয়া গেছে, যে বিল্ডিংটা সকাল 10টায় আপনারা ব্লাস্ট করতে যাচ্ছিলেন। এই কাকতালীয় ব্যাপারটা বেশি বলে মনে হচ্ছে না? স্যার, হ্যাঁ, 1 মিনিট স্যার। স্যার, দেখে মনে হচ্ছে খুনি এই যন্ত্রপাতিগুলোর মধ্যেই কোনো একটা দিয়ে খুন করেছে। ও জানতো যে বিল্ডিংটা ব্লাস্ট হতে চলেছে, সেই জন্য যন্ত্রটা লুকোনোর প্রয়োজন মনে করেনি। স্যার, বডি এই গ্যাপটাতে রাখা ছিল, এইখানে ব্লাস্টের পয়েন্টের একদম কাছে। মানে স্যার, যদি ব্লাস্ট হতো তাহলে বডিটা তো চেনার কোনো উপায় থাকতো না। হ্যাঁ স্যার, আর তাই খুনি খুন করে লাশটাকে এখানে লুকিয়ে রেখেছিল ওই ব্লাস্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে। এ দেখো, এই সমস্ত যন্ত্রপাতিগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সালুকেই বলবে কোন যন্ত্র দিয়ে একে খুন করা হয়েছে। আর অভিজিৎ স্যার, সিএমসি অফিসে যাও আর এই মহেন্দ্রর ব্যাপারে খুব ভালো করে খোঁজ নাও। এক্সকিউজ মি। লাঞ্চের সময় হয়ে গেছে, এখন 2টোর পরে আসুন। আমরা সিআইডি থেকে মহেন্দ্রর ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। কি সিআইডি? মহেন্দ্র স্যার কি কোনো গন্ডগোল করেছেন? ও তো স্যার আজকে অফিসে আসেননি, কাল থেকেই ছুটিতে আছেন। অ্যাকচুয়ালি আমরা মহেন্দ্রর লাশ পেয়েছি, ওনাকে কেউ খুন করেছে। খুন? কে করেছে? স্যার আমি জানি এই খুনটা কে করেছে। ওই পিয়ন গত সপ্তাহেই ওকে চাকরি থেকে ছাঁটাই করেছিলেন মহেন্দ্রবাবু। এটা হতেই পারে মহেন্দ্রবাবুর খুন ওই করেছে। কেন? ওনার নতুন অ্যাসিস্ট্যান্টও তো হতে পারে, সবাই জানে ও কতটা হিংসে করতো ওনাকে। না, এই কাজটা ওনার মিসেসেরই হবে। মনে হচ্ছে এই মহেন্দ্রবাবুকে সবাই পছন্দ করতো না। কি হচ্ছে এখানে? তোমরা কি সব গল্প করতে এসেছো? হ্যাঁ, চলো। এটা কিভাবে সম্ভব? স্যার, আপনি বেঁচে আছেন? এনারা তো বলছিলেন আপনার মার্ডার হয়ে গেছে। মার্ডার? আমার? কি মজা করছো? এক মিনিট। আপনি আপনি কে? আমরা সিআইডি থেকে। সিআইডি? স্যার, আমি মহেন্দ্র। মহেন্দ্র? এই মহেন্দ্র নামে কি দুজন লোক ছিল তাহলে? স্যার, এসব কি বলছেন? আমার মার্ডার কি করে হবে? এক মিনিট। আমার মনে হয় যে মহেন্দ্রবাবু কিছু গন্ডগোল হয়েছে। যদি আপনি সিএমসি অফিসার মহেন্দ্র হন, তাহলে ইনি কে চেনেন আপনি? আরে, এ তো অশোক। অশোক তো? অশোক? হ্যাঁ স্যার, এই অশোক সামনের ওটিপি রেস্টুরেন্টে কাজ করে, ওয়েটার ওখানে। ওয়েটার? হ্যাঁ। তাহলে বিল্ডিং এর লোকেরা একে সিএমসি অফিসার মহেন্দ্র কেন বলছিল? এই লোকটা এখানে কাজ করতো? হ্যাঁ স্যার, এখানেই কাজ করতো। আগের সপ্তাহতেই তো আমি একে চাকরি থেকে বের করেছিলাম। কি হয়েছে? একে খুন করা হয়েছে। খুন? কিন্তু এখানে তো আগের সপ্তাহ থেকেও আসেনি স্যার। আপনি ওনাকে চাকরি থেকে তাড়িয়েছিলেন কেন? স্যার, ও সবার সামনে আমাকে উল্টোপাল্টা বলেছিল স্যার, তাই বার করতে বাধ্য হলাম। এমন কি করেছিল সে? স্যার জানি না স্যার, কিন্তু কিছুদিন ধরেই কিছু না বলেই ও উদাও হয়ে যেত বাইক নিয়ে, তাও আবার ধান্দার সময় স্যার। আর আমি যখন জিজ্ঞেস করলাম, আমাকেই উল্টোপাল্টা বললো আমি কাজ করবো না, নিজের কাজ নিজের কাছেই রাখো। তাহলে ও বাইক নিয়ে চলে যেত আর আপনি জানেনও না ও কোথায় যেত? না স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও কখনো আমায় বলেনি। আচ্ছা, ও কি প্রত্যেক দিনই এখান থেকে বেরিয়ে যেত? স্যার প্রত্যেক দিন যেত একই টাইমে, 1টার সময় উদয় হয়ে যেত আর 2টোর সময় ফেরত চলে আসতো। হ্যাঁ স্যার, এই হলো সেই রেস্টুরেন্টটা যেখানে অশোক কাজ করত। প্রত্যেক দিন 1টার সময় বেরিয়ে যেত আর 2টোর সময় চলে আসতো। তার মানে হলো যাওয়া আসা এবং যে কাজের জন্য বেরোতো সেটা করে 1 ঘন্টায় ফিরে আসা। স্যার, যেদিন এই
অশোক রেস্টুরেন্ট থেকে উধাও হয়ে গেছিল ওই দিনগুলোর অনেক রিপোর্ট আমরা চেয়েছি, আর ওই রিপোর্ট অনুযায়ী ওই দিনগুলোতে 1টা থেকে 2টোর মধ্যে যে ট্রাফিকের যা পরিস্থিতি ছিল ওই এরিয়াতে, সেই হিসেবে এই পর্যন্ত যেতে পারে। এই পুরো এরিয়াটা 7-8 কিলোমিটারের মধ্যেই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু ওর মোবাইলটা সারাক্ষণ বন্ধই ছিল, তাই ওর লোকেশন পাইনি। স্যার, হ্যাঁ স্যার লোকেশন তো খুঁজে পাইনি, কিন্তু ফোন রেকর্ড থেকে একটা কথা বুঝতে পেরেছি। স্যার এই দেখুন, রেস্টুরেন্ট থেকে বেরোনোর একটু পরে বা বেরোনোর আগে অশোক এই ল্যান্ডলাইন নাম্বারে অনেকবার ফোন করেছিল, 12টা 50 আর 1টা 5। স্যার এই নাম্বারটা ব্যান্ড্রার একটা স্টেশনারি শপের, আর স্টেশন থেকে স্টেশনারি শপে গিয়ে ফেরত আসতে মোটামুটি 45 মিনিট মতন সময় লাগে। সিআইডি, এই ছবিটা ভালো করে দেখুন। এই লোকটাকে আপনি চিনতে পারছেন? না স্যার, না জানি না। আরে ভাই, ভালো করে দেখো, এই লোকটা গত সপ্তাহে তোমার দোকানে 3-4 বার এসেছিল। এবার স্যার এখানে তো অনেক লোক আসা যাওয়া করে, কারোর পেন দরকার হয় তো কারোর প্রিন্ট আউট, আর সবার চেহারা আমি কিভাবে মনে রাখবো? দেখো, কিন্তু 3-4 বার এই দোকানে ফোন করেছিল, আর এখান থেকেও করা হয়েছিল ওকে। স্যার এখান থেকে অনেক লোক ফোন করে থাকে, আর আমিও করি, কিন্তু কাজের জন্য। আচ্ছা ঠিক আছে, কিছু মনে পড়লে আমাদের কিন্তু ফোন করবে। এটা হলো আমার কার্ড। হ্যাঁ স্যার। ওকে ওকে। আরে ভাই, এ অশোক ফোন কেন ধরছে না? ও আর ফোন তুলবেও না। কারণ অশোক মারা গেছে। অশোক? কে অশোক? সেই যাকে তুমি এক্ষুনি ফোন করছিলে। না, আমি তো। অ্যাক্টিং করা বন্ধ কর, না হলে কিন্তু তুইও মারা যাবি। বল ব্যাপারটা কি? অশোক এখানে কি করতে আসতো? স্যার আমি সব বলে দেবো। চল বল। তাহলে এই হলো তোর ছোটখাটো ব্যবসা। তুই নকল পাসপোর্ট বানাস, নকল আইডি বানাস। কে? স্যার অশোক আমার পুরনো বন্ধু, ওর একটা নকল আইডি কার্ড আর কিছু নকল কাগজপত্র বানানোর ছিল। মহেন্দ্র আইডি? এই লেটারেড স্যার? এসব? স্যার আমি কিছু জানি না স্যার, অশোক আমাকে বলেছিল আর আমি সব বানিয়ে দিয়েছি। আমি কিছু জানি না স্যার। এগুলো তো সিএমসির পেপারস স্ট্যাম্পও লাগানো আছে। আশ্চর্য স্যার, আমার এত বছরের অভিজ্ঞতার পরেও আমি বলতে পারি না যে এটা নকল পেপার। আর এটা অনুযায়ী এই যে দুটো বিল্ডিং, সি ব্রিজ আর দেবদর্শন, এই দুটো ফ্রড লাইনে। দেবদর্শন? এটা তো সেই বিল্ডিং যেখানে আমরা অশোকের লাশ পেয়েছি। আচ্ছা, এটার মানেটা কি? ফ্রড লাইন বলতে যেমন ধরুন মাটির নিচে ফাটল আছে, মাটির নিচে বেশ কিছুটা গভীরতায় কিছু প্লেট থাকে। এখন কোনো কারণে ওই সমস্ত প্লেট নিজেদের জায়গা থেকে সরে যায়। যেখানে ওই প্লেট সরে যায় সেখানে ফাটল তৈরি হয়, আর যেখানে ফাটল তৈরি হয় সেখানে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়। আর এইরকম এরিয়াকে আমরা ফ্রড লাইন বলি। তাহলে তো এরকম জায়গায় বিল্ডিং বানানো খুবই বিপজ্জনক। এক্স্যাক্টলি, এইরকম জায়গায় কনস্ট্রাকশন অ্যালাউড নেই। ফ্রড লাইন এরিয়ায় বিল্ডিং কনস্ট্রাকশন বেআইনি। আরে কিন্তু দেবদর্শন বিল্ডিং রিডেভেলপমেন্টের পারমিশন পেল কি করে? কারণ সেটা ফ্রড লাইনেই নেই। এই পেপারগুলো নকল স্যার। আমাদের কাছে এই শহরের পুরো ফ্রড লাইন এরিয়ার লিস্ট আছে, আর দেবদর্শন ওই লিস্টে নেই। স্যার বিল্ডিং তো অলরেডি রিডেভেলপমেন্টে চলে গেছিল। এখন এই অশোক আমার নকল কাগজ আর আইডি দেখিয়ে এদেরকে ভয় দেখিয়েছিল, আর ওদের কাছ থেকে টাকা পয়সাও নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটাই যে ওই হোটেলে ও তো ওয়েটারে কাজ করতো, তাহলে ও এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারে জানলো কি করে? হ্যাঁ স্যার, অদ্ভুত তো, এই ব্যাপারে তো আমিও জানি না। স্যার আমার মনে হয় আমি জানি যে ও এটা কি করে জানে। এই রেস্টুরেন্ট ওই অফিসের একদম পাশেই আছে, আর স্যার আমরা ওখানে প্রায়ই লাঞ্চ করতে যেতাম। ও কত টাকার অফার দিয়েছে জানেন আপনি? 1.5 কোটি। 1.5 কোটি? কিন্তু একটা কথা,
এটা শুধু অর্ডার নয়, এটা পে অর্ডার। লটারির টিকিট এটা, 1.5 কোটির লটারি। তাহলে আপনাদের কথা শুনেই অশোকের মাথায় আইডিয়াটা আসে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দেবদর্শন বিল্ডিং এর সব লোকেরা আমাদের সব সত্যিটা কেন বলেনি? আরে সোসাইটির মিটিং এর কথাটা একবার ভাবো। আরে আমরা কি করব? মিটিং এ কি হবে? প্লিজ আপনারা শান্ত হয়ে যান, আপনারা শান্ত হয়ে যান প্লিজ। এবার কি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। সলভ হয়ে যাবে মহেশ বাবু। আমি প্রথমেই বলেছিলাম যে এই ঝামেলায় না জড়াতে, কিন্তু তখন আমার কথা কেউ শুনলে না। একে তুই সিএমসি অফিসারকে আমরা ঘুষও দিয়ে দিয়েছিলাম, এখন ওর খুনও হয়ে গেল। বাবা রে, যদি এই চক্করে আমাদের জেল হয়ে যায় তাহলে? আমি প্রথমেই বলেছিলাম তো, এই রিডেভেলপমেন্টের আইডিয়াটা আপনারই তো মহেশ বাবু। তা এসব কি আমি আমার জন্য করছিলাম? আরে ভাঙাচোরা বিল্ডিং এর জায়গায় ভালো ফ্ল্যাট, ভালো বিল্ডিং সবাই পেত। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎই মহেন্দ্র এসে গেল ফ্রড লাইনের অর্ডার নিয়ে। কিন্তু বিশাল আঙ্কেল, প্রথমে আপনি যাই বলে থাকুন, কিন্তু পরে তো আপনি মেনে নিয়েছিলেন। এখন অন্যদের দোষ দিয়ে কি হবে? আর এখন কে জানতো যে এই মার্ডারটা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন এই কেসের তদন্ত সিআইডি করছে। আমি তো বলি আমরা ওদের সাথে দেখা করি, আর যা কিছু সত্যি আছে ওদের সব বলে দিই। হ্যাঁ, ভাবনা চিন্তাটা ভালো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। কি ব্যাপার, আমাদের দেখে মনে হচ্ছে আপনারা কেউই খুশি নন। হ্যাঁ, যাই হোক, কেউ যেন এখানে কিছু বলছিলেন, কি একটা সত্যি কথা, কি সেটা? দেখুন, এর আগেও আপনারা সবাই চুপ করে থেকে নিজেদের সমস্যা বাড়িয়েছেন। এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলুন। ওই আমাদের বিল্ডিং এর রিডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেছিল স্যার, আমরা শিফটও হয়ে গেছিলাম, বিল্ডিং ভাঙবার কাজও শুরু হয়ে গেছিল। তখনই ওই সিএমসি অফিসার মহেন্দ্র এসে গেল ফ্রন্ট লাইনের ডকুমেন্টস নিয়ে, আর বলতে লাগলো এখানে নাকি রিডেভেলপমেন্টের কাজ হতে পারে না। স্যার এবার আপনি বলুন আমরা কি করতাম? আমাদের তো বাড়িও ভাঙা হয়ে গেছিল। স্যার, সব থেকে বেশি ক্ষতি তো আমারই হয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছিল, আমি টাকাও দিয়ে দিয়েছিলাম। তারপর উনি পরামর্শ দিলেন যে আমাকে 1 কোটি টাকা দাও, আমি চুপ হয়ে যাব। তো এই জন্য ওকে মেরে ওর লাশটা বিল্ডিং এ লুকিয়ে ফেললেন? না, আমরা ওকে মারিনি, উল্টে তো আমরা ওকে 1 কোটি টাকা দিয়ে দিয়েছিলাম। কি টাকা দিয়ে দিয়েছিল? হ্যাঁ, সোসাইটির সব মেম্বাররা 5 লাখ টাকা করে দিয়ে টাকাটা মিটিয়ে দিয়েছিলাম। কতদিন আগে টাকা দিয়েছিলেন? এই কাল রাতেই দিয়েছিলাম, বিল্ডিং ব্লাস্ট করবার আগে। কাল রাতে? কে কে গিয়েছিলেন টাকা দেওয়ার জন্য? আমি আর নন্দন গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? ওই দেবদর্শন বিল্ডিং এ স্যার। দেবদর্শন বিল্ডিং এ? কটার সময়? ওই 10টা, 10:30। হ্যাঁ, 10:30টার সময়। 10:30টার সময় দেবদর্শন বিল্ডিং এই ও মারা গিয়েছিল। আপনারা ওখানে গিয়েছিলেন টাকা দিতে? দেখুন, আমরা কিছুই করিনি, আমরা কিছু জানি না। আমরা শুধু পয়সা দিয়েছিলাম আর চলে এসেছিলাম। নাকি মেরে টাকা নিয়ে চলে এসেছেন? স্যার, এরকম কিছু না, আমরা কিছুই করিনি। কালকে রাত্রে যখন আপনি ওর সাথে দেখা করেছিলেন, আর কেউ ছিল ওখানে? মহেন্দ্রবাবু এখন এলেন না। সেটাই তো, এতক্ষণে তো চলে আসার কথা। হ্যাঁ, সেটাই তো। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? চলো তো দেখি। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে, আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন এই টাকা? নিন। হ্যাঁ, এই তো। পুরো 1 কোটি আছে তো? পুরো 1 কোটি, কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেব। ঠিক হ্যাঁ, আছে, চলো। এবার আপনারা বেরোন। তো ওখানে আরো অন্য কেউ ছিল? স্যার, জানি না, আমরা তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। 1 মিনিট, আপনি বিড়ালের আওয়াজ শুনেছিলেন না? ম্যাও, ওটাই আমার সুন্দরী, আমার সুন্দরী। যাই হোক, আপনাদের জন্য আরো একটা খারাপ খবর আছে। ও কোনো সিএমসি অফিসার ছিল না, ও ছিল একজন ওয়েটার, অশোক, যে আপনাদের মহেন্দ্র সেজে বোকা বানিয়েছিল। কি? কিন্তু ওই আইডি পেপারস সব নকল ছিল। তাহলে আমাদের টাকা? পাওয়া যায়নি, হয়তো খুনি নিয়ে গেছে। অশোক আপনাদের সঙ্গে চালাকি করেছিল, আর আপনাদের মধ্যে কেউ একজন ওর থেকে অনেক বেশি চালাক ছিল। ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন, যে হয়তো এখন এখানেই রয়েছে। এখানে যতগুলো জিনিস আছে না বস, এর মধ্যে কোনোটার দ্বারা অশোকের মৃত্যু হয়নি। ইনফ্যাক্ট কোনো অস্ত্র দিয়েই অশোককে মারা হয়নি।
মানে মানে এইটা এইটা দেখো, এই টুকরোটা দেখতে পাচ্ছ? এই ছোট্ট ছোট্ট টুকরোগুলো এর খুলির হাড়ের মধ্যে পাওয়া গেছে। আর এই টুকরোগুলো পাথরের স্যার। পাথরের? মানে খুন পাথর দিয়ে করা হয়েছে। বস, এই অশোক কোথাও দাঁড়িয়েছিল আর খুনি ঠিক এর পেছনে দাঁড়িয়েছিল, আর ও একটা ভারী পাথর দিয়ে ওর মাথায় আঘাত করে, এর খুলির হাড় এখান থেকে ভেঙে যায় আর ওর মৃত্যু হয়ে যায়। কিন্তু ওর এই পিঠের এই দাগগুলো, এগুলো কিসের? এর পিঠে যে চিহ্নগুলো আছে এটা টেনে নিয়ে যাওয়ার জন্য, সিঁড়ির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য। হয়তো এ গ্রাউন্ড ফ্লোরে কোথাও ছিল, প্রথমে খুনি একে পাথর দিয়ে খুন করেছে আর তারপরে টেনে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেছে। বিল্ডিং এর সবাই জানতো যে মহেশ আর নন্দন এই অশোকের সঙ্গেই ওই বিল্ডিং এ দেখা করতে গিয়েছিল, আর এটাও জানতো যে অশোক একাই আসছিল টাকা নেওয়ার জন্য, আর এটাও জানতো এরা বিল্ডিংটা ভাঙতে চলেছে পরের দিন সকালে। খুনি বিল্ডিং এর কমিটি মেম্বারের মধ্যে থেকে বা মহেশ আর নন্দন এদের মধ্যে থেকেই কেউ হতে পারে, এদের মধ্যে থেকেই কেউ হতে পারে। স্যার, এই বিল্ডিং এর প্রত্যেকে কোথায় কোথায় ছিল তার প্রমাণ ওদের কাছে রয়েছে, আর মার্ডারটা যখন খুব প্ল্যান করে করা হয়েছিল তাই এলেবাইও আগের থেকে প্ল্যান করে রাখা হয়েছিল। একবার ওই পাথরটার দরকার ছিল যেটা দিয়ে খুন করা হয়েছে। ওই পাথরটা পেলে না, তখন ইনভেস্টিগেশনের সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। স্যার, ওই বিল্ডিংটায় শুধু ইট আর পাথরই আছে। হ্যাঁ জানি। স্যার, এতগুলো পাথরের মধ্যে একটা পাথর খুঁজে বার করা ইম্পসিবল। পঙ্কজ, তুমি এটা ভুলো না যে তুমি একজন সিআইডি অফিসার, আর সিআইডি ডিকশনারিতে কোনোদিন ইম্পসিবল শব্দটা ছিল না আর না কোনোদিনও আসবে, বুঝেছো? ওই বিল্ডিং এর প্রত্যেকটা পাথর দেখো, ভালো করে চেক করো, নিয়ে এসো ওই পাথরটাকে। স্যার, এদিকে এসো। স্যার, বলো। স্যার, কি ব্যাপার, কোনো প্রমাণ পাওয়া গেছে নাকি? ওটাই পাচ্ছি না স্যার। স্যার, আমার সুন্দরী, আমার বিড়াল কোথায় হারিয়ে গেছে, বুঝতেই পারছি না কোথায় চলে গেল। ওর আমি ছাড়া কেউ নেই স্যার। স্যার, আপনি বড় বড় রহস্যের সমাধান করেন, আমার সুন্দরীকে খুঁজে বার করবেন প্লিজ, প্লিজ স্যার, প্লিজ। আরে ভাই, সিআইডির লোকেদের আর কোনো কাজ নেই, তোমার বিড়াল খুঁজবে গিয়ে? চিন্তা করো না, আমরা খুঁজে নিয়ে আসবো তোমার বিড়ালটাকে। ঠিক আছে, পঙ্কজ, স্যার। ফেডরিক, ওনার বিড়ালটাকে খোঁজো। স্যার, মানে বিড়াল হ্যাঁ, খুঁজবো? শুধু বিড়াল নয়, ওই পাথরটাকেও খুঁজে বের করো, তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, চলুন চলুন। ওটা বিড়াল নয়, সুন্দরী, আমার সুন্দরী। স্যার, এই বিল্ডিং এর লোকেরা অশোককে সিএমসি অফিসার মনে করেছিল, মহেন্দ্র। তারপর কেউ ওকে খুন করে লাশটাকে লোপাট করার চেষ্টা করে। এটা না ভেবে যে কোনো সিএমসি অফিসারের নিখোঁজ হওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয়। এনকোয়ারি হলে তো সবার আগে সন্দেহটা ওদের উপরেই যাবে, কারণ মারা যাওয়ার আগে উনি ওদের বিল্ডিংটা ইনভেস্টিগেট করছিলেন। তাহলে কেউ এত বড় রিস্কটা কেন নিতে যাবে একজন সিএমসি অফিসারকে মার্ডার করার? এখন এত বড় রিস্ক তো সেই নেবে যে জানতো যে এই অশোক সিএমসি অফিসার নয়, অন্য কেউ, একজন ওয়েটার। ওই খুনির অশোকের সত্যিটা জানার জন্য প্রথমে জানতে হবে আসল মহেন্দ্রর ব্যাপারে। আসল মহেন্দ্রর। মনে করে দেখুন মহেন্দ্রবাবু, কোনো অদ্ভুত ব্যাপার, কেউ দেখা করতে এসেছিল আপনার সঙ্গে, কোনো ফোন এসেছিল আপনার কাছে? হ্যাঁ স্যার, একটা ফোন তো এসেছিল। হ্যালো। হ্যালো, মহেন্দ্র বাবু। হ্যাঁ বলছি। আপনার সঙ্গে দেখা করার ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি অফিসেই আছি, আপনি চলে আসুন। কিন্তু কে বলছেন? সেটা দেখা করার পরেই বলবো, কিন্তু আমি অফিসে যেতে পারবো না, বাইরে কোথাও দেখা করব। আপনার অফিসের পাশে একটা কফি শপ আছে না, সেখানেই দেখা করা যেতে পারে। কে বলছেন, আর আপনি অফিসে আসবেন না কেন? স্যার, কিছু গোপন কথা আছে, ওটা অফিসে বলা ঠিক হবে না। আপনি কিছুক্ষণের জন্য বাইরে আসুন প্লিজ। ঠিক আছে। কফি শপ? কি হয়েছিল ওখানে? ওখানে কিছু নয় স্যার, আমি ওখানে গেলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, কেউ এলো না তো চলে গেলাম। এসেছিল তো অবশ্যই, কিন্তু আসল মহেন্দ্রকে দেখে সামনে আসেনি। খুনি সেই যে আপনাকে ফোন করেছিল, আর হতে পারে যে আপনিও ওকে দেখেছেন। আচ্ছা, এদের মধ্যে ওই দিন কফি শপে কে এসেছিল?
না স্যার, এই যতগুলো ছবি দেখালেন এর মধ্যে কেউ নেই স্যার। মহেন্দ্রবাবু, খুনি এদের মধ্যেই কেউ, এদের মধ্যেই। একটু ভালো করে ভেবে বলুন। আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে স্যার, এই লোকটা, এই যে মহেশ, আপনি শিওর এই লোকটাই ছিল? হ্যাঁ স্যার, আমার পুরো বিশ্বাস এই ছিল। না 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 না! মহেশ বাবু, মিস্টার মহেশ, মিস্টার মহেশ, বোর্ডটা দেখো তো। মহেশ, মহেশ বাবু, মহেশ বাবু, মহেশ, মহেশ বাবু, মহেশ, কি হয়েছে? পুরবি, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি। স্যার, মহেশ, কে করেছে? হ্যাঁ হ্যাঁ, কে মেরেছে আপনাকে? মহেশ, ও নো। স্যার, স্যার অ্যাম্বুলেন্স আসছে। কোনো লাভ নেই পুরবি, হি ইজ ডেড। স্যার, স্যার এতদিন আমরা ভাবতাম যে মহেশ বাবুই খুন করছে, কিন্তু এবার উনিই মারা গেলেন। এই খুনি আসলে কে? সুন্দরী, বাবা এসেছে। ফ্রেডি স্যার! আরে ফ্রেডি স্যার, 4 বার বিল্ডিংটা ওপর নিচ করলাম, কিন্তু কোথায় গেল? এই, তোমার সুন্দরীকে খুঁজেই পাচ্ছি না আমরা। স্যার, ও আসলে একটু লাজুক আছে, অপরিচিত লোকের সামনে আসে না। আরে যদি তোমার সুন্দরী অচেনা মানুষদের সামনে বেরোই না, তাহলে আমাদের ডাকলে কেন? আরে আপনারা তো সিআইডি, কি হলো? আরে আপনারা যদি হেরে যান তো আমরা কোথায় যাব? আর মহেশ আর নন্দন বলেছিল ওর আওয়াজ এখানেই শুনেছিল। আমার বিশ্বাস আমার সুন্দরী এখানেই আছে। সুন্দরী, কি জঘন্য একটা নাম। হ্যাঁ, না না,
খুব সুন্দর নাম। আরে ছাড়ুন তো, খুব খারাপ নাম। আমার এই নামটা একদম পছন্দ না, আর এই কাজটাও একেবারে পছন্দ না। এই জন্য আমি সিআইডি অফিসার হয়েছিলাম, বিড়াল খোঁজার জন্য। এই পঙ্কজ, দেখ ভাই, সময় খুব খারাপ যাচ্ছে, তাই না? চল খুঁজি গিয়ে। খুঁজবো মানে? কোনো আইডিয়া তো দিন। এমনি এমনি কি করে খুঁজবো? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, আমার সুন্দরীর না ইঁদুর ধরার খুব বড় শখ আছে। ইঁদুর দেখালে না এরম ভাবে ঝাঁপিয়ে পড়ে। এর মাঝখানে আবার ইঁদুর কোত্থেকে এলো শুনি একবার। আরে আইডিয়া চলে এলো। ওইটা আইডিয়া? আরে হ্যাঁ, এটা তো সত্যি একটা আইডিয়া। আইডিয়া এসেছে। কি এটা? কি ইঁদুর এত বড়? বিড়ালটা চাই 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 চাই। তাহলে ইঁদুর হও। এর সাথে থেকে ইঁদুরও হতে হচ্ছে। হও। হ্যাঁ, সুন্দরী দেখো, ইঁদুর এসেছে। ইঁদুর এসেছে, দেখো সুন্দরী। আরে এবার থাম না রে ভাই। সুন্দরী, সুন্দরী। সিআইডি জয় হোক। আমার বাচ্চা বাবা এসেছে। বাচ্চা আমার। থ্যাংক ইউ সিআইডি, আমি সুন্দরীকে পেয়ে গেছি। আরে হ্যাঁ বাবা, যাও। আর এতই যখন ভালোবাসো, বিড়ালটাকে সাবধানে রেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক ও তো আছে। বিড়াল পেয়ে গেল, কিন্তু আমাদের পাথরের কি হবে? ওদিকে আবার এসিপি স্যার বলেছেন পাথর না পেলে যেন ফেরা না হয়। পঙ্কজ, পাথর আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন? যাওয়ার সময় বিড়ালটাই পাথরটা দিয়ে গেছে। কোথায়? ওই দেখ, যেই পাথরটায় ওই বিড়ালটা বসেছিল তার গায়ে রক্ত লেগে। মানে ফ্রেডি স্যার, আমরা দুজন মিলে মার্ডার ওয়েপন খুঁজে বার করেছি। আরে তো দারুণ ব্যাপার। এই পাথরটা দিয়ে খুন করা হয়েছে। কিন্তু একটা প্রবলেম আছে স্যার, আমরা এর থেকে ফিঙ্গারপ্রিন্টস পাইনি। কি সারিকা দেবী, আপনিও যদি এরকম বলেন তাহলে আচ্ছা, এরকম যদি হয় তাহলে তো আমরা খুনি অবধি কোনোদিন পৌঁছতেই পারবো না স্যার। মানে স্যার, আমাদের এত পরিশ্রম বেকার গেল। সারা রাত এই প্রমাণটা খুঁজে বার করলাম, আর না সেটা না পঙ্কজ, পরিশ্রম কখনো বেকার যায় না, কিছু না কিছু লাভ হয়ই। এই পাথর থেকে আঙুলের ছাপ পাওয়া যায়নি বটে, কিন্তু তবুও কিছু একটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এর থেকে পাওয়া গেছে অস্ত্র আর নাক থেকে বেরোনো মিউকাস, নাকের জল। হ্যাঁ, তাতে? কিন্তু বস, প্রবলেম হচ্ছে এইটা যে এই দুটো থেকেই ডিএনএ পাওয়া সম্ভব নয়। কিন্তু তাহলে ডক্টর সালুখে এ থেকে প্রমাণ কি হবে? নাকের জল, চোখের জল। হাঁচি, ফ্রেডি হাঁচি। এতক্ষণে তো চলে আসার কথা। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? নন্দন আর মহেশ বলেছিল কেউ ছিল ওখানে ওই রাতে, যে হাঁচছিল। তার মানে খুনির সর্দি হয়েছিল। কিন্তু স্যার, যখন আমাদের সাথে দেখা হয়েছিল তখন কারোরই সর্দি কাশি ছিল না। স্যার, যেদিন খুন হয়েছিল সেদিন ওখানে অশোক আর খুনিই ছিল, আর একটা বিড়াল ছিল। বিড়ালটা যদি কথা বলতে পারতো, আমাদের কেসটাই সলভ হয়ে যেত। কথা বলবে, এবার বিড়াল কথা বলবে। বিড়াল? বেড়াল কথা বলতে পারে? কি কথা বলা কুকুরের ব্যাপারে তো শুনেছিলাম, কিন্তু কথা বলা বিড়াল? এ কি মজা করছেন আপনি? একটা বিড়াল খুনির ব্যাপারে কি বলতে পারে? বলবে বিশাল বাবু, বিড়ালই এবার খুনির ব্যাপারে কথা বলবে। ব্যাস একটু ধৈর্য ধরুন, সব বলে দেবে বিড়ালে। এই হলো সেই বিড়ালটা যে খুনিকে চেনে। আপনাদের একটা কাজ করতে হবে, বিড়ালের চোখে চোখ রেখে দেখতে হবে, আর খুনি কে সেটাই বিড়ালই বলে দেবে। এরকম কি করে হতে পারে? কি সব বলছেন? এক মিনিট, যা বলা হয়েছে আপনারা তাই করুন, বুঝেছেন? আপনি যান।
কিন্তু যা স্যার- বলছি তাই করুন, যান যান। কি হলো ফেডরিক, কিছু বলছে? বিড়াল কিছু বললো? না স্যার। আপনি আসুন। স্যার, বিড়াল তো কথা বলা বন্ধ করে দিয়েছে। চলে যান। এটা আপনার বিড়াল না? একবার দেখুন গিয়ে, আপনাকে যদি কিছু বলে। স্যার, একটা আবেদন ছিল। হুম বেড়াল বলবেন না, আমার সুন্দরী, আমার বাচ্চাও। হুম প্লিজ। আরে যান না, দেখুন না কিছু বলে কিনা, যান। সুন্দরী, বাবা এসেছে। হ্যাঁ, কিটি 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 কিটি। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি চলে যান। তাহলে বিশাল বাবু, হ্যাঁ এবারে আপনার পালা। ঠিক আছে। কি ব্যাপার বিশাল বাবু, বলে দিল তো বিড়াল যে খুনি কে? ওই রাতে আপনার সঙ্গে এই বিড়ালটাও ছিল, তাই না? কি বিশাল বাবু, আপনার আবার বিড়ালে অ্যালার্জি আছে তাই না? আর এই জন্য আপনার চোখ থেকে নাক থেকে জল পড়ে যখন বিড়াল আশেপাশে থাকে। আর ওই রাতেও ওই বিড়ালটা ওখানে ছিল, এর সুন্দরী, আর সেই জন্য আপনার চোখ আর নাক দিয়ে জল বেরিয়ে আসে, আর তখনই জল আপনার হাত দিয়ে ওই পাথরের মধ্যে লাগে, যে পাথর দিয়ে আপনি অশোককে মেরেছেন। হাঁচিটাও আপনারই ছিল, আপনার। তো বিশাল বাবু, বিড়াল তো বলে দিয়েছে। আপনি বলবেন নাকি আমাদের আবার কষ্ট করতে হবে? আমি ঘুষ দিতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমার উপর জোর করছিল। শেষে ওদের কথা আমাকে মানতে হয়। এরপর আমি মহেশবাবুকে বললাম যে আর একবার অনুরোধ করি মহিন্দারকে, যদি কিছু টাকা কম করে। আমরা মহেন্দারকে ফোন করলাম, কিন্তু ও ফোন ধরল না। এরপর আমি সিএমসি অফিসে মহিন্দারকে ফোন করলাম এবং অনুরোধ করলাম ও আমাদের সঙ্গে কফি শপে দেখা করুক। আমি আর মহেশ ভাই ওর জন্য অপেক্ষা করলাম, কিন্তু মহেন্দার এলো না। এই মহেন্দ্রবাবু এখন এলেন না? অনেক দেরি করে দিল। হ্যাঁ, এক মিনিট বিশাল বাবু। হ্যালো, হ্যাঁ আরে মহেন্দ্র বাবু, এখানে সিএমসি অফিসে কাজ নেই নাকি? আরে কাজ তো অনেক আছে। একজন ফোন করে ডাকলো আমাকে এখানে দেখা করার জন্য। আধ ঘন্টা ধরে বসে আছি, এলোই না। কি করব? আর ওই দিন আমার সঙ্গে দেখা হলো আসল মহেন্দারের। আমার মনে হলো এর মধ্যে কোনো রহস্য আছে, কিছু তো আছেই আছে। আমি কাজে জড়িয়ে দিয়ে মহেশ ভাইকে ওখান থেকে সরিয়ে দিলাম। বিশাল বাবু, মহেন্দ্রবাবু এখনো আসেননি? না, তুমি এক কাজ করো, তুমি তোমার বাকি কাজগুলো সারো। আমি সিএমসি অফিসে গিয়ে মহেন্দারের ব্যাপারটা দেখছি। আচ্ছা, তুমি আচ্ছা, যাও। ঠিক আছে। এরপর আমি সিএমসি অফিসে ক্রস চেক করতে গেলাম এবং ওখানে গিয়ে আমি জানতে পারলাম আসল মহেন্দার তো অন্য কেউ। এরপর আমি নকল মহেন্দারকে ফোন করলাম আর ওকে কফি শপে ডাকলাম। মিস্টার মহেন্দ্র, 1 কোটি অনেক বেশি হয়ে যাচ্ছে, কিছু কম করুন। দেখুন, আমি কিচ্ছু জানি না, আমার পুরো 1 কোটি টাকাই চাই, নয়তো আমি রিডেভেলপমেন্ট আটকে দেব। আচ্ছা ঠিক আছে, আমি সোসাইটির মেম্বারদের সাথে কথা বলছি। ঠিক আছে, আপনি কথা বলে নিন, যখনই আপনার হয়ে যাবে আমাকে ইনফর্ম করে দেবেন। ঠিক আছে, কিন্তু আমি ওর পিছু নিলাম এটা জানার জন্য যে আসলে ও কে। তো আমি জানতে পারলাম যে ও অশোক নামের একজন ওয়েটার, যে আমাদের ঠকাচ্ছে
এবং আমরা সবাই ঠকছি। আমার খুব রাগ হলো এবং ওর সাথে একটা আইডিয়াও এলো, আর আমি প্ল্যান বানালাম। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন টাকা? কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেবো। ঠিক আছে, এবার আপনারা বেরোন। আসুন নন্দন বাবু। তো ভেবেছিলেন সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। অশোককে মারলেন আর নিজের সব টাকা আত্মসাৎ করলেন। মহেশকেও মেরে দিলেন যাতে ও আমাদের কফি শপের কথাটা না বলতে পারে। প্ল্যানটা তো আপনার খুব ভালো ছিল বিশাল বাবু, খুব ভালো প্ল্যান ছিল, কিন্তু কি করবেন? সুন্দরী সব কিছু গোলমাল করে দিল।